ভারতে বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে, তাই হেলিকপ্টারের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে। এমন দাবির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কিন্তু ফ্যাক্ট চেকে উঠে আসে ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ওদিকে ভারতের আন্দোলনের সমর্থনে গির্জার ফাদাররা রাজপথে নেমেছে, এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও ছিল 2 মাস আগের পুরনো ঘটনা। শুধু তাই নয়, প্রায় 7 বছর আগের একটি ভিডিওকে দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির দৃশ্য বলে প্রচার করে ছড়ানো হয় আতঙ্ক। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছে। ভারতে চলমান আন্দোলনের মধ্যে বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলায় নরেন্দ্র মোদী হেলিকপ্টারে নিরাপদ স্থানে চলে গেছেন এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়, কিন্তু ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণেও এটি কৃত্রিম হওয়ার সম্ভাবনা 92% পাওয়া গেছে। এছাড়া দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য মেলেনি। ওদিকে দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে ভারতীয় গির্জার ফাদাররা রাজপথে নেমেছেন এমন দাবিতে দেশীয় গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হলেও দাবিটি সঠিক নয়। মূলত এটি চলমান আন্দোলনের ভিডিও নয়, প্রায় 2 মাস আগে প্রকাশিত একটি পুরনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক আন্দোলনের নয়, বরং এটি 2019 সালে ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় ধারণ করা ফুটেজ। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অগ্রযাত্রার ভিডিওর দাবিতে ছড়ানো ভিডিওটির সঙ্গেও চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যাচাই করে দেখা যায় এটি অভিনেতা অনুপম খের অভিনীত শ্রী রামভূমি সিনেমার শুটিংয়ের দৃশ্য। ভিডিওটিতে গেরুয়া পতাকা ও পোশাকের উপস্থিতিও দাবিটির অসঙ্গতি তুলে ধরে। পরবর্তীতে বিভিন্ন ভিডিও, গণমাধ্যমের প্রতিবেদন ও অনুপম খেরের বক্তব্য মিলিয়ে ঘটনাটি নিশ্চিত হওয়া যায়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবাবির। যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর মাহতাবাবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে আলোচনাটা যেখান থেকে শুরু করতে চাই, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ব্যাপক অপতথ্য চালানো হয়েছিল, সেটি দীর্ঘমেয়াদে অনুসন্ধানের অভিজ্ঞতা আপনার আছে। আবার সেই বিষয়টি এবার আমরা অনেকটাই উল্টোভাবে দেখছি। ভারতের আন্দোলন চলছে, সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু অপতথ্য এবং গুজব বেশ কদিন যাবতই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ধরে ছড়িয়ে পড়েছে। প্রথমে এই বিষয়টি নিয়ে একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই। এবারের এই যে গুজবের গতিধারা, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ককরোচ আন্দোলন যেটা চলছে গত কয়েকদিন ধরেই হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে খবরগুলো আসছে, এবং ভারতীয় আন্দোলনটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। সোনম ওয়াংচুক প্রায় জুলাইয়ের প্রথম দিক থেকে উনি অনশনে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, এবং অনশন ভেঙেছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশ্বাস দিয়েছেন গত রাতে একটা ভিডিও বার্তায়। কিন্তু আজ কিন্তু সারা ভারতবর্ষেই হচ্ছে মিছিল হয়েছে, আন্দোলন এখনো চলছে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মমতা ব্যানার্জিও বলেছেন যে তিনি সোমবার আন্দোলনে যোগ দিবেন দিল্লিতে গিয়ে। তো এই আন্দোলন ঘিরে অনেকে তুলনা করছেন যে এটা আসলে নেপাল বলেন বা শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো ঘটনাগুলোর মতো ওই ধরনের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে, বা ওই ধরনের জিনিসগুলোর একটা মডেল হচ্ছে এরকম। তো আমরা যেটা আসলে দেখছি যে কিছু প্যাটার্ন মিল পাচ্ছি, যে জুলাই আন্দোলনে যে ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছিল ভারতের ক্ষেত্রে একই ধরনের প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে। যেমন আমি আজকে একটা উদাহরণ দিই, যে জুলাই আন্দোলনে আমরা একজন অন্তঃসত্ত্বা পুলিশের একটা ফ্যাক্ট চেক করেছিলাম, যেটা পরের বছরগুলোতে এটা ভাইরাল হয়েছে, যে পৃথিবী চাকমা নামে পুলিশের একজন সদস্য, তাকে বলা হচ্ছিল যে তাকে পুড়িয়ে মারা হয়েছে। পরবর্তী জানা গেল যে তিনি ওই জায়গাতেই ছিলেন না, বা এই পুড়িয়ে মারা তো মিথ্যা। তো ভারতের ক্ষেত্রে গতকালকে আমরা দেখলাম, আজকে সকালে আমরা দেখলাম যে একই রকম ঘটনা, যে দিল্লির একজন নারী সদস্য, পুলিশ সদস্য
তাকে তিনি অন্তঃসত্ত্বা, তিনি আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তো পরে দিল্লি পুলিশ একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা বলছে যে না, তার বিয়েই হয়নি এখনো, তো ওই জিনিসগুলো মিথ্যা। তো এই কিছু কিছু প্যাটার্ন, একটা মাত্র উদাহরণ, তো এরকম আরো কিছু উদাহরণ আমরা আমাদের সামনে এসছে এবং এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে ওই ধরনের প্যাটার্ন গুলো যারা এখন ছড়াচ্ছে, সেটা বাংলাদেশ থেকেও ছড়াচ্ছে অনেকে, ভারত থেকেও অবভিয়াসলি অনেকে অপতথ্য ছড়াচ্ছে এটার মাধ্যমে এই আন্দোলনকে পুঁজি করে। তো এই জিনিসগুলোতে সিমিলার যে পূর্ববর্তী যে আন্দোলন, ওগুলোর কিছু প্যাটার্ন তারা ফলো করছে, যেটা আসলে এখনকার আন্দোলনগুলোকে পুঁজি করে অপতথ্য ছড়ানোর একটা মাধ্যম বলে আমরা আশঙ্কা করছি। এবং ভারতীয় ফ্যাক্ট চেকাররাও আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে, আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি এবং তারাও এই জিনিসগুলো নিয়মিত ফলো করছেন, আমাদের সাথে কোলাবোরেশন করছেন। কারণ অনেক ঘটনা দেখছি যে বাংলাদেশেরও অনেক ঘটনা যেগুলো পূর্ববর্তী ফ্যাক্ট চেক হয়েছে, সেগুলোকেও ভারতের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের আন্দোলনের অনেক ভিডিও ভারতের আন্দোলন হিসেবে প্রচার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুই দেশের ফ্যাক্ট চেকাররা আসলে কোলাবোরেশনের ভিত্তিতে কাজগুলো করছি। তাহলে সেক্ষেত্রে তানভীর মাহতাব, এই বিষয়টিকে আসলে আমরা বলতে পারি যে আসলে এখন ভারতের এই চলমান আন্দোলন বিষয়গুলো নিয়ে যে আঙ্গিকে গুজবগুলো ছড়াচ্ছে, সেটা আমরা আমাদের 5ই আগস্টের সময়ও দেখেছি এবং এর আগেও নেপালে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তাদের সেখানে, এবং শ্রীলঙ্কার সেখানেও তো আমরা গুজবের সেই একই ধরনের ধারা দেখতে পেলাম। তাহলে কি যে কোনো আন্দোলনের সাথে গুজবের যে গতিধারা বা যে পদ্ধতি, সেটা কি একই, বারবার একইভাবে কি ব্যবহার করা হচ্ছে? কি দেখলেন বিষয়টি? আচ্ছা, নেপালের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ নেপাল দেশ ছোট এবং ওখানে ফ্যাক্ট চেকিং বিষয়টাও তেমন একটা এখন পর্যন্ত গড়ে ওঠে, দুই একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে এবং তাদের ক্ষেত্রে অপতথ্যের পরিমাণটা খুব একটা ছড়া, মানে এতটা বিস্তৃত ছিল না। তো সেক্ষেত্রে আমরা সবসময় তুলনা আনি, বাংলাদেশের খবরটাই আনি। শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছিল, শ্রীলঙ্কার ফ্যাক্ট চেকাররাও কাজ করেছে, ওইটাও এত বিস্তৃত পরিসরে না। তবে এখন খুব বিস্তৃত পরিসরে দেখা যাচ্ছে, কারণ ভারত একটা বড় দেশ এবং অনেক জায়গাতে আন্দোলনটা ছড়িয়ে গেছে, শুধুমাত্র দিল্লিতে এখন নেই। তো এটা এই জন্য আমরা সবচেয়ে বড় তুলনাটা আমরা আমাদের দেশের সাথে করতে পারি এবং এই প্যাটার্নটা আমরা মনে করি শুরুই হয়েছে বাংলাদেশকে দিয়ে। কারণ বাংলাদেশে বড় আন্দোলনের ক্ষেত্রে এই ধরনের অপতথ্য ছড়ানোর উদাহরণগুলো যদি এটা আনি, সেক্ষেত্রে জুলাই আন্দোলনটা সবার শুরুতে আসে। এর আগে হয়তো 23 সালে বলেন বা 22 সালে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে নিয়ে হয়তো হতো, কিন্তু বড় বড় আন্দোলন যেটা দীর্ঘস্থায়ী হয়েছে, এরকম আন্দোলন আমরা দেখিও নি এবং ওই আন্দোলন কেন্দ্রিক অপতথ্য তেমন একটা কোঅর্ডিনেটেড উপায়ে ছড়ায়নি, যেটা আমরা জুলাই আন্দোলনে দেখেছি। তো ওই জিনিসটা এখন ভারতের ক্ষেত্রেও হচ্ছে এবং আমরা এই অনুষ্ঠানে আমি আলোচনা করছিলাম যে বিধানসভা নির্বাচনেও কিন্তু একটা বড় ইভেন্ট ছিল তাদের ক্ষেত্রে, সেটা আন্দোলন না কিন্তু একটা বড় ইভেন্ট, ওখানেও আমরা দেখছি বাংলাদেশ থেকে ছড়াতে, ভারত থেকে ছড়াতে। তো এটা আপনার কথা ঠিক যে ইস্যু ভিত্তিক বিষয়গুলোতে বা বড় বড় আন্দোলনগুলোতে অপতথ্য এখন একটা নীরব সঙ্গী হয়ে গেছে এবং এই অপতথ্যের ধারাটা খুব বেশি দিন হয় নাই যে বিভিন্ন আন্দোলনগুলোর সাথে জড়িয়ে গেছে, অন্তত 2 বা 3 বছর থেকে আমরা দেখছি, এর আগে কখনো এমন দেখা যায়। তানভীর মাহতাব, আপনি তো বললেন যে আসলে এখন আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে কোনো আন্দোলনের সাথে কোন ধরনের গুজব হবে সেটা যেমন একটা নির্ধারিত, কোনো ব্যক্তি নিয়ে কোন ধরনের গুজব হবে সেটাও কিন্তু অনেকটাই নির্ধারিত হয়ে আসছে। এই যখন প্যাটার্ন সেট হয়ে যাওয়ার যে বিষয়টি যখন তুলে আসছে, তাহলে কি আপনি মনে করেন আগের বার সফল হয়েছিল বলেই এবার এই ধরনের গুজবগুলোকে আবার নতুন আঙ্গিকে ব্যবহার করা হচ্ছে? উল্টো আমরা দেখছি আমাদের সময়ে যে ধরনের গুজবগুলো ছড়ানো হয়েছিল, যে ধরনের ভিডিও ক্লিপ ছিল, এবার সেই ভিডিও ক্লিপ অনেকটাই এইচডি বা 4K রেজুলেশনে চলে আসছে, মুভির ক্লিপগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমাদের এখানে ফ্যাসিবাদী সরকার যখন পতনের সময় যেভাবে তারা পালিয়ে গিয়েছিল, সেই আঙ্গিকেও ইন্ডিয়াতে ভারতে যে বিষয়টি হতে পারে একটি, সেই অনুযায়ী কিন্তু আমরা প্রতিবেদনের প্রথম দিকেই দেখালাম, প্রায় সেই আঙ্গিকেই একটা ছবিও কিন্তু বেশ ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের গুজব ছড়ানো কি আসলে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রম? কি বলবেন আসলে এই ধরনের? আসলে সব তো একইভাবে দেখছি আমরা, একই রকম। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা তো বলতে পারি এটা আসলে পরিণতি কি হবে বা ভারতের আন্দোলনটা কোন দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত জুলাইয়ের সাথে শুরুর দিকের বিষয়গুলোর কিছু মিল থাকতে পারে, তবে আমরা যে আন্দোলন অপতথ্যগুলো আলোচনা করছি, এগুলো পুরো জুলাই জুড়ে বিস্তৃত ছিল এবং সেখানে যে অপতথ্যগুলো শেষ দিকে সব ছড়াচ্ছিল জুলাইতে, সেটা আমরা এখনই দেখিয়ে ফেলছি ভারতের ক্ষেত্রে এবং এই জিনিসগুলো খুবই অ্যাডভান্স লেভেল দেখানো হচ্ছে এবং এই জিনিসগুলো দেখে আমরা আসলে ধারণা করি যে ভারতের জনগণ
ক্লোজলি হয়তো মনিটর করছিল যে জুলাই আন্দোলনের সময়টায় যে অপতথ্যগুলো বাংলাদেশে ছড়াচ্ছিল, অবশ্যই ইভেন্টগুলো তো অবশ্যই ছড়াচ্ছিল, এগুলো দেখছিল, তার সাথে অপতথ্য একটা সঙ্গী ছিল যেটা আমি বললাম নীরব সঙ্গী। তো সেক্ষেত্রে ভারতীয়দের ওই প্যাটার্ন গুলো হয়তো মনে আছে, এবং সবাই তো আসলে আন্দোলনে যোগ দিচ্ছে না বা যোগ দেওয়ার তাদের ওই ধরনের ক্যাপাবিলিটি এখনো সব জায়গায় তেমন একটা ছড়ায়ও নি। তো অনেকে কি করছে যে এই জিনিসগুলোকে পুঁজি করছে যে হ্যাঁ এই জিনিসগুলো দেখানো গেলে হয়তো এটা বুস্ট আপ হবে, যেটা আমরা জুলাই আন্দোলনও দেখেছি যে অনেক ক্ষেত্রে গুজবও একটা পজিটিভ ইম্প্যাক্ট অনেক ক্ষেত্রে হয়েছে, যে অনেকের মৃত্যুর খবর শুনে অনেক হয়তো আরো খুবই খুশি উঠছে, অনেক মানুষ সেটাতে আন্দোলনে যোগ দিয়েছে। একই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে এরকম অনেককে আমরা দেখেছি যে অনেক অ্যাক্টিভিস্ট বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন, তারাও এই ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। এবং আপনি যেটা বলেন যে পালানোর বিষয়গুলো কিছু, যে একটা এআই জেনারেটেড ছবি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশিরা ছড়াচ্ছে এই জিনিসগুলো অতি উৎসাহী হয়ে, ভারতীয়রা না। আমরা কিছু ক্ষেত্রে আমরা ভারতীয়রাই শুধু ছড়াচ্ছে, সেটা বাংলাদেশে এসে পৌঁছায়। যেমন একটা তো উদাহরণ আমরা দেখেছি, ধর্মমন্ত্রী তাদের যে শিক্ষামন্ত্রী যিনি ধর্মেন্দ্র, তার মূল দাবিটা কিন্তু তাকে পদত্যাগের। এখন ভারতে এটা ছড়িয়ে গেছে তার একটা রেজিগনেশন লেটার, যেটা ফেক লেটার, যেটা তো উনি বলছেন যে উনি পদত্যাগ করেছেন। এটা বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা ছড়াতে দেখিনি, ভারতীয়রা ছড়িয়েছে, ভারতীয়দের ফ্যাক্ট চেকও হয়েছে। তো কিছু ক্ষেত্রে হয়তো বাংলাদেশে এটা এখনো পিক আপ হয়নি, আবার কিছু ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে বাংলাদেশিরাও ছড়াচ্ছে, যেটা আপনি বললেন যে হেলিকপ্টার, এটা ভারতে এতটা ছড়ায়নি এবং ছড়ানোর সুযোগ হয়নি, যেহেতু এটা বাস্তবধর্মী বিষয়গুলো থাকলে ভারতের মিডিয়াগুলো প্রচার করতো। তো এটা তো বাস্তবই না একেবারে, এবং এই জিনিসগুলো অতি উৎসাহী হয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশিরাও ছড়াচ্ছে। তাহলে মূলত তো আমরা এটা বলতেই পারি, এই ধরনের আন্দোলনে এই যে ধরনের গুজব বা অপতথ্যগুলো আমরা দেখছি, সেগুলো মূলত হচ্ছে মানুষের মানসিকতাকে বা সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য একটি পদ্ধতি। এবং আপনি কি মনে করেন, এই যে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য এই ধরনের অপতথ্য বা গুজবগুলো যে বের হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, সেগুলো আসলে কতটুকু সফল? সফলতার ক্ষেত্রে বলাটা কঠিন। আমি একটু আগে যেটা বললাম যে অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, যে আপনি যখন কোনো একটা ঘটনা দেখবেন যে যেখানে মৃত্যু হচ্ছে বা পুলিশ আক্রমণ করছে, এই ধরনের ঘটনা, স্বাভাবিকভাবে আপনার মনে একটা ক্ষোভ জন্মবে, না আমিও এটাতে আন্দোলনে যোগ দিই, এই ধরনের কিছু ইনফ্লুয়েন্স কাজ করে। কারণ অপতথ্য সবাই যে মানে না বুঝে ছড়ায় এরকম না, অনেকে জেনে বুঝে ছড়ায়, যে না আমি একটু ইনফ্লুয়েন্স করি, একটু পুশ আপ করে এই জিনিসগুলোকে আর একটু ছড়িয়ে দেয়, একটু রং চং লাগাই। তো এই ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের কালকে একটা ঘটনা দেখলাম যে ভারতের এক নারীও হচ্ছে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে গেছে, যেটা কিন্তু বাংলাদেশে আমরা দেখেছিলাম, এবং সব জায়গায় দেখলাম যে তুলনাটা সেই বাংলাদেশের সাথেই। এবং এই তুলনাটা এই বাংলাদেশে যখন এই ঘটনাটা ঘটে, তখন অনেকেই বুস্ট আপ হয়েছে এই ঘটনাটা দেখে, যে না একজন নারী যখন পুলিশের ভ্যানের সামনে গিয়ে প্রতিবাদ করছেন, অনেকে এটাতে ইন্সপায়ার হয়ে যোগ দিচ্ছেন। ভারতের ক্ষেত্রে আমরা মনে করি ঠিক এই ধরনের কিছু ঘটনা হচ্ছে না এমন না, এবং এটাতে অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো সফলতা আসবে। এবং কিন্তু অপতথ্যের দিক থেকে যদি আমরা বলি, আমরা ফ্যাক্ট চেকারদের দিক থেকে, এটা একটা নেতিবাচক দিক। কারণ অপতথ্য জিনিসটা যখন এই আন্দোলনটা একটা পরিণতির দিকে যাবে, তখন এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন তুলবে, যে না এই অপতথ্যের মাধ্যমেও তো অনেক ক্ষেত্রে আন্দোলনটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে এটা একটা প্রশ্ন। যেমন এখন আমরা আসলে মূলত অপতথ্যের দিক থেকে আসলে আমরা কথাগুলো বলতে চাচ্ছি, সেই জায়গায় একটু আসতে চাই। এই যে আমরা দেখছি অনেকটাই এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজগুলো করা হচ্ছে, প্রথমে শ্রীলঙ্কা, তারপর নেপাল, তারপর বাংলাদেশ, এবং এবার ভারত। এবং এবার ভারতের ক্ষেত্রে যে ধরনের গুজবগুলো আমরা দেখছি, আগের থেকে অনেকটাই সংগঠিত, এবং তারা অনেকটাই জানেন কোন ধরনের ক্লিপ, কোন ধরনের ক্যাপশন ইউজ করলে মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং সফলভাবে প্রভাবিত হবে। এই যে ধারাটি চলে আসছে, সেই জায়গাটাকে থেকে আপনার কাছে আমি জানতে চাই, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এটা কি ইতিবাচক নাকি নেতিবাচক? এটা অবশ্যই হচ্ছে, আমরা যদি আমাদের পার্সপেক্টিভ থেকে বলি বা একটু সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, তো অবশ্যই এটা নেতিবাচক। কারণ অপতথ্য কখনোই হচ্ছে আমরা এটাকে সফলতা বলি না। অনেক ক্ষেত্রে সফলতা পায়, সেটা আন্দোলনের কারণে হোক বা রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে সফল বলি, সেটা হয়তো সাময়িক সময়ের জন্য। কিন্তু আপনি যদি লং টার্মে চিন্তা করেন, এই জিনিসগুলো আসলে নেতিবাচক একটা প্রভাব রেখে যাবে। এবং আমরা জুলাই আন্দোলনের সাথে যদি তুলনা করি, যে জুলাই আন্দোলনের 2 বছর পরে সে জুলাই আন্দোলনের অনেক ঘটনাগুলোকে এখনো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই যে অপতথ্য এবং গুজবের প্যাটার্ন বা যে ট্রেন্ডটা, সেটা সময়ের সাথে সাথে আমরা দেখছি আরও বেশি তারা সংঘবদ্ধ হচ্ছে, তারা আরও মানুষের মানসিকতার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখছে, এবং কি বললে, কোন ছবি ব্যবহার করলে, কোন ক্যাপশন ব্যবহার করলে মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হবে, সেই জায়গা থেকে তারা আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। এবার আমাদের যারা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, আপনারা কাজ করছেন ভারতীয় অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের সাথেও, সে জায়গা থেকে আপনারা কি মনে করেন, তারা যতটা সংঘবদ্ধ হচ্ছে, আপনাদের কি পরিস্থিতি, আপনারা কতটুকু এগুলো?
আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে এখন প্যাটার্ন গুলো যেহেতু চেনা, এআই বলেন বা পুরোনো ভিডিও বলেন, সার্কাজম বিষয়টা একটু ভিন্ন। এটা বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাগুলোতে হয়, ভারতের ক্ষেত্রে এই ঘটনাগুলো এখন পর্যন্ত আমরা সার্কাজম পেজের মাধ্যমে ছড়ানোর উদাহরণ দেখিনি। মেইনলি হচ্ছে পুরোনো ভিডিও অথবা ভিন্ন ঘটনার ভিডিও অথবা এআই কন্টেন্ট। এই জিনিসগুলো যেহেতু প্যাটার্ন গুলো যেহেতু আমাদের চেনা বা ভারতীয় ফ্যাক্ট চেকারদেরও চেনা, সেক্ষেত্রে আমাদের কিছুটা অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রাখছে আমাদের ভারতীয় ফ্যাক্ট চেকারদের সাথে যোগাযোগটা। আমরা ধরেন অনেক ক্ষেত্রে ভারত যেহেতু বিশাল দেশ, তাদের অনেক ধরনের ইভেন্ট হয় সারা বছর ধরে। তো এই ধরনের ইভেন্ট গুলোতে হয়তো সবকিছু আমরা ট্র্যাক করতে পারবো না বাইরের দেশ থেকে। ভারতীয় ফ্যাক্ট চেকারদের হয়তো এই জিনিসগুলোতে কিছুটা ইনভলভমেন্ট থাকতে পারে, তারা জানাশোনা আছে। কারণ ওরা যদি বাংলাদেশের ঘটনাগুলো জানতে চায়, আমাদের কাছে যখন জানে, আমরা হয়তো 1-2 মিনিটে হয়তো ওনাদেরকে এই ঘটনা সম্পর্কে জানিয়ে দিতে পারছি, যেহেতু আমরা এগুলোর সাথে ফ্যামিলিয়ার। তো ওরাও এই ক্ষেত্রে আমাদের এই অ্যাডভান্টেজটা দিচ্ছে, বা তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো সহজ, কারণ তাদের অনেক ছড়ানো ছিটানো সারা দেশব্যাপী ফ্যাক্ট চেকার বলেন বা সাংবাদিক বলেন। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোন কন্টেন্ট আমরা দেখি নাই যেটাতে আমাদের বেগ পেতে হয়েছে খুঁজে বের করার ক্ষেত্রে, সেটা যদি ভুয়া অথবা ফেক নিউজ হয়। তো এটা ডিবান করতে খুব বেশি সময় লাগে নাই। আমরা মনে করি না যে ভারতীয়দেরও তেমন একটা সময় ব্যাক পেতে হয়েছে। তো এই জায়গাটাতে আমরা মনে করি আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। কিন্তু এই জায়গাটাতে যেহেতু আমরা বলছি যে বড় ইভেন্ট, এটা যেহেতু ভারত জুড়ে যদি ছড়ায় এবং আরো বেশি বিস্তৃত হয়, দীর্ঘদিন স্টে করে, জিনিসটা লং লাস্টিং করে, এবং এটার এখন পর্যন্ত কোনো আভাস নেই যে লং লাস্টিং করবে কিনা। তো এই জিনিসটাতে দাঁড়িয়ে আমরা হয়তো আরো বেশি প্রস্তুত হতে হবে আমাদেরকে, যেহেতু আনাচে কানাচে অনেক জায়গায় অনেক ইভেন্ট হবে ভারতের। বাংলাদেশের মতন এত মানে একটা নির্দিষ্ট পরিসরে বা নির্দিষ্ট জায়গায় এটা আমরা জেনে যাবো আগে থেকে, এরকম না বিষয়টা। তো এই ক্ষেত্রে সামনের দিন পর্যন্ত কিছু চ্যালেঞ্জ হতে পারে যদি এটা লং লাস্টিং হয়। এর বাইরে আমাদের আরো একটা জিনিস আমি এখানে একটু যুক্ত করতে চাই। কোনো অপতথ্য ছড়াতে খুব বেশি সময় লাগে না, ধরুন ঘন্টা অথবা 6 ঘন্টা সর্বোচ্চ, অনেক বেশি সেটা ছড়িয়ে যায়। কিন্তু সেই ঘটনারই যদি ফ্যাক্ট চেক করা যায়, সেটিতে সময় লাগে। আমরা অনেক সময় দেখেছি সেই দিনের শেষে, পরের দিনের সকালে, অথবা অনেক সময় 2 থেকে 3 দিনও সময় লেগে যায়। বিষয়টি গুরুত্বের উপর নির্ভর করে। এই সময়টা কি কমিয়ে আনার কোনো সুযোগ আছে কিনা, কোনো জায়গা আছে কিনা? আমরা রিভার্স স্ক্যানার যেটা করে, আমরা আগেও বলেছি, আমি এই প্রোগ্রামে বলেছি যে আমরা ওয়েবসাইটে সবার ক্ষেত্রে, সব ফ্যাক্টিং পজিশনের ক্ষেত্রে ওয়েবসাইটে পাবলিশ করাটা একটু দীর্ঘসূত্রিতার ব্যাপার, কারণ অনেক ক্লেম অ্যারেঞ্জ করতে হয়, এগুলো আর্কাইভ করতে হয়, অনেক ঝামেলা আছে। এই ক্ষেত্রে আমরা যেটা ফলো করি, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট জানিয়ে দিই যে হ্যাঁ, এটা আসলে ভুল তথ্য, এটার বিপরীতে এটা সঠিক তথ্য। তো এই জিনিসটা ভারতীয়রা আমরা দেখছি এবার ফলো করছে, যে তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হয়, কারণ অনেক ঘটনা এগুলো নিয়ে ক্রস চেক করা, এবং আমরা যদি ইনস্ট্যান্ট জেনে যাই, এবং ভারতে কিন্তু প্রচুর ছড়ায়, খুব দ্রুত ছড়াবে, এবং ওদের ছড়ানোর মাত্রাটা হচ্ছে দুইটা মাত্রা, একটা হচ্ছে এক্স, যেটা সাবেক টুইটার বলে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারে তড়িৎ গতিতে ছড়ায় এবং প্রচুর ফরওয়ার্ড হয়। এবং এই ক্ষেত্রে যদি এটা থামাতে না পারা যায় ইনস্ট্যান্ট কম সময়ের ভিতরে, তাহলে কিন্তু এটা একটা বিস্ফোরণ হয়ে যায় এবং এটার একটা বড় প্রভাব পড়ে একেবারে মানে অফলাইনের আন্দোলনগুলোতে। তো এক্ষেত্রে ওরা দেখলাম যে ফলো করছে, এক্স কে তারা কাজে লাগাচ্ছে, হোয়াটসঅ্যাপে ওরা কমিউনিটি লাইন ইয়াগুলোতে, গ্রুপগুলোতে কাজে লাগাচ্ছে। তো এই জিনিসগুলো আমরাও ফলো করি, তারাও করছে, এবং এটার মাধ্যমে আপনি ওয়েবসাইটে 2-3 দিন পরে হোক, কোনো সমস্যা নেই, ওয়েবসাইটে অনেক মানুষ দেখেও না। এটা আমরা করে রাখা শুধুমাত্র ট্র্যাকিং এর জন্য, রেকর্ডের জন্য। মেইনলি মানুষ ফেসবুকে যেহেতু ফোকাস, ফেসবুকে অপতথ্য ছড়াচ্ছে, আমি যদি সেই দিক দিয়ে আসলে কাজগুলো এগোতে হবে। তানভীর মাহতাবের বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করবো। আমরাও আশা করব যে এই অপতথ্য এবং গুজবের যুদ্ধে অপতথ্য যেভাবে এগোচ্ছে তার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে যারা ফ্যাক্ট চেকিং এবং যারা এই সচেতনতা নিয়ে কাজ করছেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য আজকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর গতিবিধি নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71 সাথে।